স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিদ দিশা। জিয়াউর রহমান জনগণের জন্য গণতন্ত্র আর সবার জন্য উন্নয়ন দিয়েছিলেন। অনেক দলই ভালো কথা বলবে, কিন্তু অতীতের সাফল্য দেখে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়ায় কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা নিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কৃষি এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য শস্য বীমা চালু করার তাগিদ দেন। আগামীতে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বন্ধ চিনিকল এবং পাটকল আবারও চালুর আশ্বাস দেন। বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুব স্বেচ্ছাসেবক এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে রংপুর এবং রাজশাহী বিভাগের ১৬ জেলার শিক্ষার্থী এবং ক্ষুদ্র উদ্যোক্তা সহ ৫০০ তরুণ তরুণী অংশ নেয়। আপনাদেরকে বিবেচনা করতে হবে যে এই ধরনের ভালো কাজ, এই ধরনের উন্নয়নমূলক কাজ কারা আগে করেছে বা যাদেরকে করার দৃষ্টান্ত আছে, কারা করতে পারে, কাদেরকে নির্ভর করা যায়। আমি বিশ্বাস করি এই বিবেচনায় বিএনপি সামনে থাকবে। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে বিকল্প বেছে নেবে জাতি। ডিবিসি নিউজের সাথে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন বিলম্ব হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা। সালাউদ্দিন আহমেদের সঙ্গে একান্তে কথা বলেছেন আনোয়ার হোসেন। দেখুন বিস্তারিত। দর্শক, স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে আজকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাই জনাব সালাউদ্দিন। ধন্যবাদ। সরাসরি আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে যে এখন যে পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, তাতে করে অনেকগুলো ইস্যু সামনে এসেছে। আমরা যদি সরাসরি একটু জানতে চাই আপনার কাছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইস্যুটি এখন খুব আলোচনায়, মানে টক অফ দ্য কান্ট্রি। শুরুতেই এই বিষয়টি একটু প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। এইটুকু আমরাও শুনেছি, আজকে পত্রিকান্তরে দেখেছি। আমরা তো একটা রুট ম্যাপ চেয়েছিলাম নির্বাচনের জন্য, ওনার পদত্যাগ তো আমরা চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ২ জন ছাত্র প্রতিনিধির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে, যে ইস্যুগুলো আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে এবং আমাদেরকে একটা অনাহত অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে, সেরকম কিছু ইস্যু নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কিছু কথাবার্তা, পদক্ষেপ কারণে ওনারা আমরা অব্যাহতি চেয়েছি। প্রধান উপদেষ্টার কাছে আমরা ক্রমাগত দলীয়ভাবে আমরা বিভিন্ন সময় সাক্ষাৎ করে ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনি একটা নির্বাচনী রোডম্যাপ প্রদান করেন, তাহলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সর্বক্ষেত্রে একটি শান্ত পরিস্থিতি বা স্থিতিশীলতা আনয়ন করা যাবে। কিন্তু উনি আমাদেরকে বারবারই আশ্বাস দিয়েছেন এবং শেষবার উনি আমাদেরকে হতাশ করেছেন। বিএনপির পক্ষ থেকে গত সোমবার রাত থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখনো পর্যন্ত আমরা সেই সাক্ষাতের সময় পাইনি। পদত্যাগ ইস্যুটাই কি আসলে পথ, নাকি অন্য কোনো সংকট সমাধানের আসলে পথ আছে? রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো স্থান নাই। তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি। আর যদি একান্তই ব্যক্তিগতভাবে উনি দায়িত্ব পালন করতে অপারগ হন, তো রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অবশ্যই। এই পৃথিবীতে কেউ তো অপরিহার্য নয়, কিন্তু আমরা আশা করব তিনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত ব্যক্তিত্ব, তিনি বিষয়টা অনুধাবন করবেন, অতি শিগগির জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তিনি স্পেসিফিক ঘোষণা করবেন। বাকি রইল সবাই যেটা জিজ্ঞেস করে, তাহলে সংস্কার আর বিচারের কী হবে? সংস্কারের প্রধানতম প্রবক্তা তো বিএনপি। এই সরকার যে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা তো আমরা করছি এবং এগুলো চলমান। এবং সংস্কারের বিষয়ে যে সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে, সেগুলো অবশ্যই পরিপালিত হবে।
রইল বিচার। বিচারের জন্য আমরাই সবসময় বলে আসি যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, প্রসিকিউশন, তদন্ত টিম সহ অন্যান্য লজিস্টিক বাড়ান। শেষ পর্যন্ত একটা ট্রাইব্যুনাল বাড়িয়েছে, কিন্তু এখনও বোধহয় কার্যক্রম শুরু হয়নি। বাট অন্যান্য যে কার্যক্রমগুলো নেওয়ার দরকার সেগুলো এখনও নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। তবে অগ্রাধিকার ভিত্তিতে কিছু মামলা চিহ্নিত করে সেগুলো যদি বিচার দৃশ্যমান যাদের সামনে করা যায়, তার সমগ্র জাতি খুশি হবে। আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে একটি রোডম্যাপ বা সংবাদ সম্মেলন করে আপনারা এমনটাও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন আপনারা চান। সেক্ষেত্রে যদি না হয় অন্তর্বর্তী সরকারকে আপনারা কতটা সহযোগিতা করতে পারবেন, এটা একটা প্রশ্ন আপনারা তুলেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রধান ওনার অফিসার্স অ্যাড্রেসে উনি কিছু কথা বলেছেন, সেটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা ইঙ্গিত তিনিও দিয়েছেন। বিষয়টি আসলে কতটুকু বাস্তবতায় থাকবে? যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করেন, তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা সেটা আমরা আবার পুনর্বিবেচনা করব। আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সেনা প্রধান তার অফিসারদের সামনে দরবারে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটা আমরা পত্রিকান্তরে দেখেছি। ইন্টারেস্টিং হচ্ছে, সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে, আর আমরা সিভিলিয়ানরা সেটা মনোযোগ দিচ্ছি না। এটা কি হলো? তিনি ভুল কিছু বলেন নাই। সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এই বিষয়টি সেনাবাহিনীর এখতিয়ার, তাদের মতামত নিয়ে আগে উচিত ছিল। রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে যদি বলি, একটা ছায়াযুদ্ধ মনে হলো যে এনসিপি এবং বিএনপির মধ্যে শুরু হয়েছে। এটার আসলে সামনের পরিস্থিতি কেমন হবে? এটা কি বিএনপির সঙ্গে এনসিপির কি আসলে বিরোধের জায়গাটা শুরু হলো, বা সেটা আসলে অব্যাহত থাকবে কিনা, বা এটার সামনের পরিস্থিতি কি হতে পারে? এনসিপি একটা নবগঠিত রাজনৈতিক দল, যার এখনো রেজিস্ট্রেশনও নাই। সুতরাং বিএনপির সাথে তুলনা করাটা ঠিক হবে না। আমি আবার কাউকে ছোট করতেও চাচ্ছি না। তারা তাদের রাজনৈতিক কৌশল, আদর্শ ইত্যাদি নিয়ে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করতেই পারে। তবে নির্বাচন কমিশন ঘেরাও করা বা নির্বাচন কমিশনকে বিএনপির একটা দলীয় সংগঠনের মতো করে কি যেন একটা বক্তব্য দিয়েছে যে এটা বিএনপির বর্ধিতাংশ বা সেটা নিরপেক্ষতা নেই, এই বক্তব্যগুলো আমরা খণ্ডন করি। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে বিদ্যমান আইন অনুসারে সার্চ কমিটি করে, এই সার্চ কমিটি সবার কাছ থেকে নাম নিয়েছে, আমরাও দিয়েছি, সব রাজনৈতিক দলের কাছ থেকেও নিয়েছে। তার মধ্য দিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেনি বা তার নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো কথা বলেনি এতদিন। যেই ইশরাক হোসেনের বিষয়টা আদালতের রায়ের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করতে বাধ্য হয়েছে, সেই গেজেট নোটিফিকেশন করার পরেই তাদের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে একটা সমালোচনা শুরু হয়েছে। সেটা সঠিক নয়। এনসিপির এক নেতা তিনি বলছিলেন যে আপনাকে মানে নাম উদ্দেশ্য করে যে ইন্ডিয়ান প্রেসক্রিপশনের মধ্য দিয়ে কি যে যারা এখানে আসবে, ক্ষমতায় আসবে, করবে, এরকম একটু আলোচনার জায়গাটা, এটার কতটা যৌক্তিকতা আছে আসলে? এই আমি এটা শুনেছি। তা এখন যে যার রুচি অনুসারে কথা বলেছে, আমি এর বেশি বলতে চাই না। কারণ এই কথা বলার অধিকারের জন্যই তো আমরা সংগ্রাম করেছি। তো কথা বলেছে, আমার বিরুদ্ধেও বলেছে, বলতে পারে। তবে যার যার রুচিসম্মত অনুসারে এই কথা বলবে, সেটা তার ব্যাপার। আমরা আলোচনার প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া, সেটি আমরা একটু শেষে জানতে চাই। সর্বোপরি যদি একটু মোটা দাগে বলি, তাহলে আপনাদের নির্বাচনী রোডম্যাপ সরকারের কাছে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, এটা যদি ক্রস করে এই কাট অফ টাইম, সেক্ষেত্রে আপনাদের কোনো নতুন কর্মসূচি, আন্দোলন বা এরকম কোনো কিছু থাকবে কিনা? আমরা আর কয়েকদিন অপেক্ষা করব। আমরা আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করবেন এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ প্রদান করবেন। এটা আমরা আশা করব। আর কয়েকদিন আমরা দেখব, দেখার পরে আমরা আমাদের কর্মসূচি দেবো। আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি যে যদি আমরা রোডম্যাপ না পাই, সরকারের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। সেটা নিশ্চয়ই উনি বুঝেন।
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আপনি ডিবিসি নিউজকে সময় দিয়েছেন। দর্শক, আমরা আলোচনায় ছিলাম। আমরা সর্বোপরি যদি বলতে চাই, আসলে চলমান রাজনৈতিক সংকটের যে অবস্থা তৈরি হয়েছে, তাতে করে জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি আসলে বলার চেষ্টা করলেন যে আসলে মূলত হচ্ছে যে নির্বাচনী রোডম্যাপ, অর্থাৎ সুনির্দিষ্ট একটি নির্বাচনের মধ্য দিয়েই দেশকে নির্বাচনমুখী করলেই বরঞ্চ এই সমস্ত সকল সংকটের সমাধান হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ডিবিসির বিশেষ আয়োজনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যু নিয়ে চলছে নানা আলোচনা। জামায়াত বলছে টিকিয়ে রাখতে হবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে, তার অধীনেই হবে সুষ্ঠু নির্বাচন। আর সিপিপি বলছে প্রধান উপদেষ্টার পদত্যাগই সমাধান নয়, প্রয়োজনে পুনর্গঠন হতে পারে উপদেষ্টা পরিষদ। এদিকে নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি বিএনপি যেন জুলাই গণহত্যা এবং শেখ হাসিনার বিচারের দাবি তোলে, এমন আহ্বান জানান এনসিপি নেতা সার্জিস আলম। হঠাৎ করেই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরের প্রসঙ্গটি। এই খবর চাউর হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন দুই উপদেষ্টা। এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন নাহিদ, জানান পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার তুমুল ঝড় তোলে। জামায়াতে ইসলাম বলছে প্রধান উপদেষ্টা পদত্যাগের যে ইচ্ছা পোষণ করেছিলেন তার কারণ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকা। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে টিকিয়ে রাখার কথাও বলছে দলটি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের সহযোগিতাও তার জন্য দায়ী বলে আমরা মনে করি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বলছে প্রধান উপদেষ্টার পদত্যাগে সব সমস্যার সমাধান নয়। উনি এবং ওনার টিম অনেক সময় অনেক কাজে হাত দিয়ে ফেলেছে যেটা ওনারা করতে পারছে না, এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বলেও আমরা মনে করি না। সুতরাং আমি মনে করি সমাধানই হচ্ছে 1 নম্বর, এই সরকারের পক্ষ থেকে পারলে আজকেই তারা বৈঠক করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। এদিকে নির্বাচনী রোডম্যাপের সাথে গণহত্যা ও শেখ হাসিনার বিচারের দাবিও যেন বিএনপি তোলে, এমন আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপি যেমন বলছে যে তারা নির্বাচনের রোডম্যাপ চায়, বিএনপি যেন এটাও বলে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চায়। বিএনপি যেন এটাও বলে যে তারা সংস্কারগুলোর রোডম্যাপ চায়। বিএনপি যেন এটাও বলে কবে খুনি হাসিনার রায় বাংলাদেশে হবে, সেই বিচার প্রক্রিয়ার শেষটা কবে হবে, এই রোডম্যাপটাও যেন বিএনপি চায়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলছে নানা বিতর্ক, আলোচনা এবং সমালোচনা। এ নিয়ে বিভিন্ন দলের রাজনীতিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব জানিয়েছেন তাদের প্রতিক্রিয়াও। বৃহস্পতিবার রাতভর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। গেল 24 ঘণ্টায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন রাজনীতিকরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের ও ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লেখেন, স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য। এদিকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও তার ফেসবুকে লেখেন, জুলাই আগস্টে সবাই মিলে উপড়ে ফেলেছিল ফ্যাসিবাদের মূল। এখন আমরা সবাই মিলে যা করছি তা হলো অমার্জনীয় ভুল। দেশের এই পরিস্থিতিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেন, দেশের জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ফেসবুক পোস্টে লেখেন, নিজ স্বার্থে জুলাইকে ধ্বংস করা হয়েছে।
এদিকে এক ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, জুলাই ঘোষণাপত্র দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে, নির্বাচনের আগে গণহত্যার বিচার দৃশ্যমান ও রোডম্যাপ দিতে হবে। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ, ঢাকা। আন্দোলন, সড়ক অবরোধ সহ নানা প্রতিবন্ধকতা ঠিকমতো কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানালেন, শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেয়নি এই সরকার। ভোট হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির বিরোধ, পাল্টাপাল্টি কর্মসূচি, ইশরাক হোসেনের শপথ পড়ানো নিয়ে আন্দোলন, ছাত্রদলের অবরোধ, উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি, নির্বাচন, করিডোর সহ নানা ইস্যুতে চাপা উত্তেজনা রাজনীতিতে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডিবিসি বাংলাকে জানান, দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। শুক্রবার এ নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। জানান, প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে জানাবেন নিজেই। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। হ্যাঁ, কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা শেষে তিনি আরও জানান, শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচন, এই তিনটি কাজ করতে পারলেই দায়িত্বে থাকা প্রাসঙ্গিক। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে, সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে। আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থ মন্ত্রণালয় ছাড়াও সরকার নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। অনেকেই সরকারের সমালোচনা করেন, তবে এসবের ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও মত তার। শুক্রবার বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। IMF-এর সাথে লেনদেন সুখকর নয় মন্তব্য করে উপদেষ্টা আরও জানান, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে কর বাড়ানো কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নানাবিধ কারণে সংস্কার নিয়ে বর্তমান সরকার চাপে রয়েছে, তবে তা উত্তরণে কাজ চলছে বলেও জানান তিনি। দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথরগুলো খেতে পারেন আমরা খ্রিস্টান, কিন্তু এই জিনিসগুলো বাইরে কিন্তু খুব ভালো ধারণা দেয় না। অর্থ মন্ত্রণালয় ছাড়াও সরকার নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। অনেকেই সরকারের সমালোচনা করেন, তবে এসবের ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও মত তার। শুক্রবার বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। IMF-এর সাথে লেনদেন সুখকর নয় মন্তব্য করে উপদেষ্টা আরও জানান, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে কর বাড়ানো কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নানাবিধ কারণে সংস্কার নিয়ে বর্তমান সরকার চাপে রয়েছে, তবে তা উত্তরণে কাজ চলছে বলেও জানান তিনি। দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথরগুলো খেতে পারেন আমরা খ্রিস্টান, কিন্তু এই জিনিসগুলো বাইরে কিন্তু খুব ভালো ধারণা দেয় না। কোরবানির ঈদ সামনে রেখে উত্তাপ রাজধানীর মশলার বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 থেকে 300 টাকা বেড়েছে এলাচের দাম, বাড়তি জিরা এবং কাজু বাদামের দরও। এ নিয়ে দুশ্চিন্তায় ক্রেতারা। খুচরা বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। তবে কিছুটা কমেছে মাছ, মুরগি, সয়াবিন তেল সহ কয়েকটি পণ্যের দাম। ঈদুল আজহার বাকি সপ্তাহ দুয়েক, এর মধ্যেই রাজধানীর বাজারে বেড়েছে কোরবানির ঈদ উৎসবের রান্নার অন্যতম অনুষঙ্গ মশলার দাম।
মানভেদে এলাচির কেজিতে গুনতে হচ্ছে বাড়তি 200 থেকে 300 টাকা। বিক্রি হচ্ছে 4,500 থেকে 4,800 টাকা কেজি। 50 টাকা বেড়ে জিরার দাম 680 থেকে 700 টাকা, আর কেজিতে 20 থেকে 40 টাকা বেড়েছে কাজু বাদামের দাম। সপ্তাহের তুলনায় সপ্তাহে মোটামুটি এলাচের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, 5 পাউজিকে প্রতি কেজিতে 2 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়েছে। আর অন্যান্য যেই মশলা জাতিগুলো আছে এগুলো মোটামুটি কিছুটা অপরিবর্তনশীল। জিরা তো একটু বাড়ছে, ভালো তেমন না আর কি। যেমন 600 টাকা বেচা যায় জিরা, আপনার লং আগের রেটে আছে, শুধু এলাচের দাম একটু বাড়ছে, আর অন্য কোনো মশলার দাম আর বাড়ে না। গরম মশলার দামের এমন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা। মশলাপাতির দাম অনেক বাড়তি, কিন্তু সবজির দাম কম। শাকসবজি সবই কম, লেবু দেখলাম 20 টাকা ডজন। আমাদের আয়ের সাথে যে ব্যয়ের যে এটা অনেকটা সাংঘর্ষিক মনে হচ্ছে। তবে 2 টাকা কমে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 178 টাকা লিটারে। কমেছে মাছ এবং মুরগির দাম। অপরিবর্তিত আছে পেঁয়াজ, রসুন, আদা, ধনে গুঁড়ার দাম। আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মেলন কক্ষে হয় এই আয়োজন। পুনর্মিলনীতে বিভাগের প্রথম ব্যাচ থেকে 19তম ব্যাচ পর্যন্ত শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোফিয়া হোসেন এবং সঞ্চালনা করেন দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। আল আরাফাহ ইসলামী ব্যাংক সিলেট জোনের নির্ধারিত শাখার দিনব্যাপী টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির লালমাই অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। শুক্রবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাফাত উল্লাহ খান বলেন, এই টাউন হল মিটিং হচ্ছে পারস্পরিক সংযোগ, অগ্রগতি পরিচালনা এবং ভবিষ্যতের করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।